তো বন্ধুরা এখন আমরা পরন্ত বস্তুর গতি সম্পর্কিত সূত্রগুলো শিখব। তো এখানে দেখা যাচ্ছে আমাদের যে ত্বরণ সেটাকে আমরা রিপ্লেস করব জি দ্বারা, যেহেতু এখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণটা ফিক্সড কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর দূরত্বটাকে আমরা s টাকে রিপ্লেস করব h দ্বারা, ঠিক আছে, যেহেতু এটা একটা হাইট। আর এই ত্বরণটা অভিকর্ষ ত্বরণটা বা মধ্যাকর্ষণ জনিত যে ত্বরণ অর্থাৎ মধ্যাকর্ষণ বলের প্রভাবে বস্তুর যে ত্বরণ হয় সেটা কিন্তু একটা সুষম ত্বরণ বা সমত্বরণ বলতে পারো। আমরা দেখছি যখন পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করছি তখন দেখছি যে ত্বরণটা জাস্ট বেগটা চেঞ্জ হতে থাকে ক্রমাগত, বাট ত্বরণটা কি থাকে, সেম থাকে। দ্যাটস ওয়াই আমরা তাকে বলতেছি সুষম বা সমত্বরণ। আর আসো আমরা সমত্বরণের ক্ষেত্রে অনেকগুলো ইকুয়েশন শিখছি, এখন আমরা সেগুলা কি পরন্ত বস্তুর ক্ষেত্রে জি আর এইচ দ্বারা রিপ্লেস করব, ঠিক আছে। ওকে, ফার্স্টে আমরা শিখব শেষ বেগেরটা। শেষ বেগ আমরা শিখছি কি যে v ইকুয়ালস টু u প্লাস জিটি এটি এটি, ঠিক আছে। আরেকটা শিখছি v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as, ঠিক আছে। আমরা শেষ বেগের দুটো সূত্র শিখছি। তো এখানে জাস্ট a কে রিপ্লেস করব h দ্বারা যখন পরন্ত বস্তু হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি v ইকুয়ালস টু u প্লাস মাইনাস gt, ঠিক আছে। আরেকটা হচ্ছে b স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস মাইনাস 2ah, ঠিক আছে। ওকে, এখন একটা তো প্রশ্ন অবশ্যই দাঁড়াবে যে প্লাস মাইনাস কেন দিছি, ঠিক আছে। অবশ্যই এটা ব্যাখ্যা আছে। তুমি দেখো বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়বে তখন কি তার মন্দন হবে না ত্বরণ হবে? ডেফিনেটলি কিন্তু তখন তার ত্বরণ হবে, কারণ বেগটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, রাইট? অর্থাৎ সুষম ত্বরণ বা সমত্বরণে পড়তেছে, রাইট? ওকে, যখন ত্বরণ হয় তখন জি হচ্ছে পজিটিভ যদি মন্দন হয়। এখন দেখা গেছে বস্তুটাকে যদি আমি উপরের দিকে নিক্ষেপ করি, নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করছি, নিক্ষেপ করার ফলে বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে তো এটাকে ক্রমাগত মাধ্যাকর্ষণ বল সবসময় কোন দিকে ফোর্স করে, নিচের দিকে, তার কেন্দ্রের দিকে ফোর্স করে। অর্থাৎ এটাকে ক্রমাগত সে কি করবে, নিচের দিকে টানতে থাকবে, প্রত্যেকটা পয়েন্টের জন্য তাকে লম্বভাবে নিচের দিকে তাকে টানতে থাকবে। ফলে তাকে যদি টেনে ধরে, এখন তার কি বেগ বৃদ্ধি পাবে নাকি ক্রমাগত হ্রাস পাবে? অবশ্যই ক্রমাগত হ্রাস পায়। ফলে হ্রাস পেতে 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 একসময় বেগটা জিরো হয়ে যায়, ফলে বস্তু আর সামনের দিকে আগাতে পারে না, তখন নিচের দিকে চলে আসে, রাইট? ওকে, এই জন্য যখন বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন তার বেগ হ্রাস পেয়ে যায়, অর্থাৎ মন্দন ঘটে। তখন আমাদের ক্ষেত্রে শেষ বেগটা হবে v ইকুয়ালস টু এরকম হয়ে যাবে, v ইকুয়ালস টু u মাইনাস gt। আমরা গত ক্লাসে বলছি ত্বরণ বা মন্দন যেটাই আমাদেরকে নির্ণয় করতে বলুক না কেন, সেই ক্ষেত্রে আমরা শুধু ত্বরণই নির্ণয় করব, দেন সেখান থেকে মন্দন নির্ণয় করব। কিন্তু এই ক্ষেত্রে তো ত্বরণের মানটা ফিক্সড, দ্যাটস ওয়াই যখন মন্দন হবে তখন লিখবো মাইনাস জি, আর যখন ত্বরণ হবে তখন লিখবো আমরা প্লাস জি, ঠিক আছে। আর এখানে তো মাইনাস জিটা কিভাবে আসে তুমি একটু বুঝতেই পারতেছো। যেমন দেখো এখানে b ইকুয়ালস টু u প্লাস জি কে লিখবো কি দ্বারা, মাইনাস জি ইনটু টি, তাহলে এক কথায় কি আসে, v ইকুয়ালস টু u প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, আর জি দ্বারা টি কে গুণ করলে অ্যাকচুয়ালি জিটি। তাহলে মন্দন হলে যখন বস্তুকে নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করব তখন অবশ্যই মন্দন হবে। তার কারণ হচ্ছে বস্তু যাচ্ছে উপরের দিকে, বাট তার উপরে বল অ্যাপ্লাই করা হচ্ছে নিচের দিকে, ফলে বস্তুর বেগ ক্রমাগত হ্রাস পাচ্ছে, ফলে বস্তুর মন্দন হচ্ছে। এই জন্য আমরা তখন মাইনাস দেই। আর যখন বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে তখন বেগটা ক্রমাগত 9.8 করে বৃদ্ধি পাচ্ছে, বা কেউ যদি আরো ফোর্স দিয়া তাকে নিক্ষেপ করা হয় তো আরো বেশি বেগ বৃদ্ধি পাবে, এবং দেখা যাচ্ছে ওই সময় অ্যাকচুয়ালি বেগ বৃদ্ধি পায়, অর্থাৎ ত্বরণ হয়। দ্যাটস ওয়াই আমরা লিখি v ইকুয়ালস টু u প্লাস gt। এই কারণে আমি এখানে প্লাস মাইনাস দিছি। এটাও সিমিলারলি v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2ah, অর্থাৎ যখন বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন হবে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2ah, আর যখন বস্তুকে উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করা হয় তখন হবে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2ah, ঠিক আছে। ওকে, আসো এবার আমরা দূরত্বের ইকুয়েশন শিখি। যে ইকুয়েশন আমরা একটা শিখছি s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার, জাস্ট এটাকে রিপ্লেস করব h দ্বারা, s কে h ইজ ইকুয়ালস টু ut প্লাস মাইনাস হাফ gt স্কয়ার। হ্যাঁ, এখানেও সিমিলার কাহিনী। সেটা কি তুমি দেখো কখন জিটা প্লাস হবে কখন জিটা মাইনাস হবে। যখন বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন জি হয়ে যাবে মাইনাস, অর্থাৎ তখন দূরত্বের সূত্র হবে h ইজ ইকুয়ালস টু ut মাইনাস হাফ gt স্কয়ার।
আর যখন বস্তু উপরের দিকে নিচের দিকে নিক্ষেপ করা হয় তখন বস্তুর সূত্র হবে h is equals to ut plus half at square, রাইট? ওকে, তো এখানে আমাদের এই তিনটা সূত্রই। এখন এই তিনটা সূত্রের মাধ্যমে আমরা কিছু ম্যাথ সলভ করব। আসো। তো বন্ধুরা, পরবর্তী ম্যাথে যাওয়ার আগে আমরা আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারি, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা আর হচ্ছে যে পর্যায়কালের বিষয়টা। তো এখান থেকে আমরা সর্বোচ্চ উচ্চতার বিষয়টা ক্লিয়ার করে দিতে পারি। সেটা দেখো, সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা, উচ্চতা নির্ণয়, ঠিক আছে? ওকে, মনে করো একটা বস্তুকে খাড়া উপরের দিকে ইউ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, ঠিক আছে? সেটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার বেগটা কত হয়ে যাবে? অবশ্যই 0 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। কত হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তার বেগ থাকবে সে তো উপরের দিকে উঠতে থাকবে। যখন তার বেগ শেষ হয়ে যাবে তখন কিন্তু সে আর উপরে উঠতে পারবে না, তখন ওই মাধ্যাকর্ষণ ফোর্সের কারণে সে নিচের দিকে চলে আসবে, রাইট? এই জন্য সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে তার বেগটা হয়ে যায়, সেই বেগটা হয়ে যায় 0। আর আদি বেগ তুমি যেই বেগে তাকে নিক্ষেপ করছো, আর এখানে তো অবশ্যই অভিকর্ষ ত্বরণ জি আছে, তাহলে এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করে তার সর্বোচ্চ উচ্চতাটা নির্ণয় করব? অবশ্যই এটা ইউজ করে আমরা সর্বোচ্চ উচ্চতাটা নির্ণয় করব। আসো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বি স্কয়ার। তো বি স্কয়ার বলতে এখানে বিটা কত? 0 স্কয়ার, তারপর হচ্ছে ইউ স্কয়ার, ইউটা ইউই দেওয়া আছে, ইউ স্কয়ার মাইনাস হবে না প্লাস হবে? ডেফিনেটলি মাইনাস হবে, যেহেতু বস্তু উপরের দিকে উঠতেছে আর গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে কাজ করতেছে? বেগের বিপরীতে, রাইট? নিচের দিকে কাজ করতেছে, তার মানে এটা মাইনাস হবে। আরো ইজিলি হচ্ছে বেগটা হ্রাস পাচ্ছে, হ্রাস পেয়ে তো একসময় 0 হয়ে যাচ্ছে, তার মানে বেগ হ্রাস পাওয়া মানে কি? মন্দন ঘটা। দ্যাটস এখানে মাইনাস হবে -2gh, এটা রাইট? অবশ্যই এখানে এ হবে না, এটা হবে জি। ওকে, এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো এই 2gh, এটা আছে মাইনাসে, এই পাশে নিয়ে আসলে কি হবে? প্লাস, আর এই পাশে তো 0 আছে, এই 0 দাম নেই। h is equals to u square। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা যেহেতু h টা বের করতে চাচ্ছি, তাহলে h is equals to u square আর 2g কে এই পাশে পাঠিয়ে দিতে পারি। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতার নির্ণয়ের সূত্র। h, এটাকে এইভাবে লিখতে পারি, h max equals to u square divided by 2g। অর্থাৎ তুমি যদি শুধু আদি বেগটা জানো, কত বেগে তাকে উপরের দিকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, এইটা যদি তুমি জানো, তাহলে তুমি দেখো তার সর্বোচ্চ উচ্চতাটা নির্ণয় করতে পারবা। কারণ এখানে জি এর মানটা কি? ফিক্সড। জি এর মানটা তো আমরা জানি, জাস্ট আদি বেগটা জানলি তুমি সর্বোচ্চ উচ্চতাটা নির্ণয় করতে পারবা। তো সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে u স্কয়ার ডিভাইডেড বাই 2g। ওকে, আসো এবার আমরা দেখি পর্যায়কালটা কিরকম। তো পর্যায়কাল কাকে বলবো? পর্যায়কাল হচ্ছে কোন একটা বস্তু উপরের দিকে খাড়া নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যতটুকু সময় নেবে এবং আবার ভূপৃষ্ঠে ফিরে আসতে যতটুকু সময় নেবে, তাদের মোট সময় কি আমরা বলতেছি ওই বস্তুর পর্যায়কাল। আরো ক্লিয়ারলি বললে বোঝা যাচ্ছে পর্যায়কাল মানে হচ্ছে বস্তুটা কতক্ষণ পর্যন্ত বায়ুতে থাকবে, অর্থাৎ ভূপৃষ্ঠে ফিরে আসবে না, ঠিক আছে? সেটাই হচ্ছে তার পর্যায়কাল। ওকে, তো মনে করো একটা বস্তুকে খাড়া উপরের দিকে ইউ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, ঠিক আছে? ইউ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। এখন বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে সেই ক্ষেত্রে তার বেগটা কত হয়ে যাবে? 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর এই সময় ধরো তার সময় লাগছে টি সেকেন্ড, এবং এখানে সর্বোচ্চ উচ্চতাটা হলো h, সর্বোচ্চ উচ্চতাটা হলো কি? h, ঠিক আছে? এখন দেখো তুমি যদি এখান থেকে এই পর্যন্ত উঠতে কতটুকু সময় লাগছে এটা জানতে পারো, তাহলে এখান থেকে নামতে কতটুকু সময় লাগছে সেটাও তুমি জানতে পারবা। তার মানে তুমি এই সময়টা নির্ণয় করলেই পর্যায়কালটা বলে দিতে পারবা, ঠিক আছে? এখন দেখো উপরে উঠতে যদি 30 সেকেন্ড সময় লাগে সর্বোচ্চ উচ্চতায় উঠতে, ডেফিনেটলি সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে বস্তুটাকে ওই 30 সেকেন্ডই সময় লাগবে। এখন অনেকের এটা বিশ্বাস হবে না, কত হচ্ছে অনেকে বলবে যে এটা উঠছে যেই সময়ে, নামতে তো তার চেয়ে কম সময় লাগার কথা, কারণ এটা অনেক স্পিডে নামতেছে। না, তার কারণ হচ্ছে তুমি দেখো বস্তুটাকে যখন নিক্ষেপ করা হয় তখন তার শুরুতে কিন্তু অনেক স্পিড থাকে, তারপরে আস্তে 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 স্পিডটা কমতে থাকে, কমতে কমতে একসময় 0-তে পৌঁছে যায়, তখন আর সে উপরের দিকে উঠতে পারে না, এবং 0 হওয়ার পরে তখন আবার সে নিচের দিকে নামতে থাকে। নামার সময়ও তার প্রথম বেগটা থাকে কম, স্লো, ঠিক আছে? তারপরে তুলনামূলক আস্তে 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 বাড়তে বাড়তে একসময় ভূপৃষ্ঠকে আইসা অনেক স্পিডে আঘাত করে। তো তুমি চাইলে এটা বের করেও দেখতে পারো যে এখানে যে বেগটায় তাকে নিক্ষেপ করা হয়, তুমি যদি এখান থেকে নামার সময় তার এখানের বেগটা এখানের বেগটা নিক্ষেপ করো, অর্থাৎ এখান থেকে এখানে নামার সময়
আর এখানের এই মুহূর্তের অর্থাৎ ভূপৃষ্ঠকে আঘাত করার মুহূর্তের বেগটা তুমি নির্ণয় করো, দেখবা যে এটা সমানই আসবে। তুমি করে দেখতে পারো এটা। আচ্ছা, তো এখান থেকে আমরা আসো এটা নির্ণয় করি। তো এখানে অবশ্যই আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে। দেখো এই চলকগুলো এই সূত্রের ভিতরেই আছে। তো আমরা এখান থেকে লিখতে পারি v is equals to u। তার মানে তুমি খেয়াল করো v কত, এখানে v ডেফিনেটলি 0 equals to u মাইনাস হবে না প্লাস হবে, যেহেতু উপরের দিকে নির্ণয় করতেছি অবশ্যই মাইনাস হবে gt। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, তাহলে gt কে এই পাশে নিয়ে আসি, gt equals to u। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা t is equals to পাচ্ছি কি u by g। অর্থাৎ আমাদের এখানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগে, অর্থাৎ উত্তানের সময়, হ্যাঁ, সেটা হচ্ছে t equals to u by g। সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে u ডিভাইডেড বাই g। অর্থাৎ আদিবেগকে আমরা যদি অভিকর্ষ ত্বরণ দ্বারা ভাগ করি, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগে সেটা আমরা জেনে যাচ্ছি। এবং দেখো তাহলে সর্বোচ্চ উচ্চতা থেকে পড়তে বা তার পতনকালের পতনকাল কতটুকু, পতনকাল হচ্ছে t equals to u by g। কারণ আমরা বলেই আসছি যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যতটুকু সময় লাগে, সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে আসতে ততটুকুই সময় লাগবে। ঠিক আছে, তার মানে এখানে আমরা পর্যায়কালটা কি লিখতে পারি, এখানে আমরা পর্যায়কালটা লিখতে পারি, সুতরাং পর্যায়কাল t is equals to 2t সমান, মানে 2 into t এর ভ্যালু কত, u by g equals to 2g by u। তার মানে আমরা নরমালি বলতে পারি পর্যায়কাল t is equals to 2u divided by g। ঠিক আছে, অর্থাৎ পর্যায়কাল যদি নির্ণয় করতে বলে তাহলে আমাদের সূত্র হবে 2u divided by g। আর যদি আমাদের সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগছে বা উত্থানকাল নির্ণয় করতে বলে, তাহলে t equals to হবে u by g, অথবা সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে ফিরে আসতে কতটুকু সময় লাগছে সেটা হবে u by g। এটা আমরা একটু লিখে দিতে পারি, উত্থান বা পতনের সময়, উত্থান বা পতনকাল, ঠিক আছে। ওকে, কি বলছে, একটি পাথরকে খাড়া উপরের দিকে 720 কিলোমিটার পার আওয়ার বেগে নিক্ষেপ করা হলো। পাথরটির সর্বোচ্চ উচ্চতা ও পর্যায়কাল নির্ণয় করতে বলছে, সর্বোচ্চ উচ্চতা ও পর্যায়কাল নির্ণয় করতে বলছে। তো এখানে ডেফিনেটলি এত বেগে যেহেতু নিক্ষেপ করছে, এটাই তো আদিবেগ, u equals to 720 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে অবশ্যই আমাদের আদর্শ এককে নিয়ে নিতে হবে। তাহলে এটাকে কি করতে হবে, 720 ইনটু 1000 মিটার, আর এটা হয়ে যাবে কত, 3600 সেকেন্ড, রাইট। ওকে, এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 শূন্য চলে গেল, 36 দ্বিগুণা 72 20, আর এখানে হচ্ছে 20 দ্বারা 10 কে গুণ করলে হবে 200 মিটার পার সেকেন্ড, রাইট। আর g ইকুয়ালস টু কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, ওকে, তো এখানে দেখো সর্বোচ্চ উচ্চতা, তাহলে আমরা জানি কি সর্বোচ্চ উচ্চতা h max is equals to u square by 2g। ঠিক আছে, তাহলে u এর ভ্যালু কত, u এর ভ্যালু হচ্ছে 200 স্কয়ার ডিভাইডেড বাই 2 into 9.8 সমান, এখান থেকে কত আসে, স্কয়ার করলে পাবো আমরা 40000 ডিভাইডেড বাই এটা পাবো 19.6, এবং এখানে ক্যালকুলেট করলে যা আসবে এত মিটারই হবে আমাদের সর্বোচ্চ উচ্চতা। আসলে এবার আমরা দেখি পর্যায়কাল সূত্র আমরা কি শিখছি। পর্যায়কালের সূত্র আমরা শিখছি t is equals to 2u divided by g। ঠিক আছে, তাহলে 2 into u এর ভ্যালু কত, u এর ভ্যালু হচ্ছে 200 ডিভাইডেড বাই 9.8। ঠিক আছে, ওকে, এখানে আসবে 400 ডিভাইডেড বাই 9.8, দেন এটাকে ক্যালকুলেট করলে যা আসবে এত সেকেন্ডই হবে আমাদের পর্যায়কাল। ঠিক আছে।